সুপ্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য নিয়ে জিটিভির সাপ্তাহিক আয়োজন বিজনেস এ টু জেডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রশিদ কামাল। ঘোষিত বাজেটের যে ঘাটতি, সে ঘাটতি পূরণের রাজস্ব আদায়ের উপর সরকার যথেষ্ট জোর দিয়েছে। আর পাশাপাশি সরকারের নানামুখী উদ্যোগে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াচ্ছে। এই বিষয় এবং আর প্রাসঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ওবায়দুল হক এবং যমুনা গ্রুপের সম্মানিত পরিচালক জনাব এবিএম শামসুল হাসান। আপনাদের দুজনকেই বিজনেস এ টু জেড এর আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যাব বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ওবায়দুল হক, আপনার কাছে। আমার এই শুরুতেই দুটি প্রশ্ন আপনার কাছে, যে বর্তমান ব্যাংকিং খাতের যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো কি কি, এক নম্বর প্রশ্ন। আর মোকাবেলা করা যায় কিভাবে? আপনার মাধ্যমে জিটিভির দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ, আমাদের বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে। তো আপনি যে বিষয়টির আলোকপাত করেছেন খুবই সময়োপযোগী একটি বিষয়। আপনি সবাই জানেন যে ব্যাংকিং সেক্টর এখন কিছু কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সেটি হলো বড় ধরনের একটা সমস্যা আছে, অনেকগুলি ব্যাংকিং তারল্য সংকটে আছে। তারপরে আস্থার সংকটে আছে। তারল্য সংকটটা সৃষ্টি হয়েছে মূলত আমানতকারীদের আস্থার সংকটের কারণে। এবং আস্থার সংকটটা কেন তৈরি হয়েছে আপনারা সবাই জানেন যে ইতোপূর্বে 5 আগস্টের পূর্বেই কিছু ব্যাংকগুলো থেকে বিভিন্নভাবে টাকা চলে গেছে এবং আমানতকারীরা তাদের আমানতগুলো যথাসময়ে যথাযথভাবে তারা না পাওয়ার কারণেই অনাস্থার সৃষ্টি হয়েছে। গুড গভর্নেন্সের কিছু সমস্যা আছে। গুড গভর্নেন্স বলতে আমি বলি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বলতে আমাদের একটা কথা আছে ব্যাংকিংয়ে। আমাদের ইন্টারনাল কন্ট্রোল এবং কমপ্লায়েন্স যদি যথাযথভাবে না হয় তাহলে একটি ব্যাংকের গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত হয় না। এবং গুড গভর্নেন্স না থাকলেই ব্যাংকগুলো সাধারণত সমস্যায় পড়ে যায়। কারণ তখন আপনার যথাযথ জায়গায় ঋণ দেওয়া হয় না এবং যথাযথ ডকুমেন্টেশন মেনে যে আমাদের যে ঋণগুলি দিতে হয়, কারণ ডকুমেন্টেশন যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু ঋণগুলো আমাদের সুদ সহজে ফেরত আনা এটা ঠিকমতো আসে না। কারণ এক পর্যায়ে যদি এই ঋণগুলো যদি ডিফল্ট করে অর্থাৎ খেলাপি হয়ে যায় তখন আমাদের আইনি ব্যবস্থা নিতে হয়। আইনি ব্যবস্থার ক্ষেত্রে যদি আমাদের ডকুমেন্টেশনে গ্যাপ থাকে, কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আইনি ব্যবস্থাগুলি যথাযথভাবে নিতে পারি না এবং আমাদের রিকভারি ঠিকমতো হয় না। অবশ্য এখন আমরা এই সময় এসে আমরা সবগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং মূলত যেটা ব্যাংকের সবচেয়ে বড় মূলধন সেটি হলো আমানতকারীদের ট্রাস্ট, আস্থা। সেই আস্থাটা ফিরিয়ে আনার আমরা চেষ্টা করছি। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে বাজেট। জি, বাজেটের যে এত বড় বাজেট, এটা সফল করার জন্য আপনার ব্যাংকিং বা ব্যাংকিং সেক্টর কীভাবে অবদান রাখতে পারে? বাজেটকে সফল করার জন্য ব্যাংকিং সেক্টরের মূল কাজ হলো এখনকার আমি যেটা মনে করি, যেমন কৃষিক্ষেত্রে, কৃষি শিল্প এবং বিশেষ করে মানে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, ক্ষুদ্র রিটেল ব্যাংকিং, এসএমই ব্যাংকিংয়ে, এসএমই জায়গায় মানে স্মল অ্যান্ড মিডিয়াম কটেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অর্থায়নটাই হলো এখন মূল আমাদের চ্যালেঞ্জ। কারণ তৃণমূল পর্যায় থেকে সকলকে যদি আমরা স্বাবলম্বী না করতে পারি তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। এবং কর্মসংস্থান সৃষ্টি না হলে আপনি জানেন মানে ইকোনমিক্সের একটা সাইকেল আছে, সাইকেল। এই কর্মসংস্থান সৃষ্টি না হলে আমার ভোক্তা তৈরি হবে না, ভোক্তা তৈরি না হলে উৎপাদনে আমাদের ঘাটতি হবে, এই ইত্যাদি এই সমস্ত সেই জিনিসগুলো ব্যাংকিং সেক্টর মানে এখন চেষ্টা করছে। আমার ব্যাংক আমরা ঘোষণাই দিয়েছি যে আমাদের ব্যাংকটি হবে এখন থেকে এসএমই ব্যাংকিং। সকল শ্রেণীর জনসংখ্যাকে আমরা স্বাবলম্বী করে এবং কর্মসংস্থান সৃষ্টি করার যে একটা পরিবেশ তৈরি করা, এটাই সম্ভব হবে। ফিরবো আপনার কাছে আবার। আমরা এবার
আমদানি রপ্তানি এবং কর বিষয়ে জানতে চাইব যমুনা গ্রুপের সম্মানিত পরিচালক এবং শামসুল হাসান আপনার কাছে। আমার দুইটি প্রশ্ন প্রথমেই আপনার কাছে, যে সরকার বাজেটের যে ঘাটতি মেটাতে রাজস্বের উপর যে জোরটা দিয়েছে এটা আপনি কিভাবে দেখেন, এই এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এই বাজেট জনগণের মাঝে কিভাবে মানে কতটা প্রভাব ফেলতে পারে বা পেরেছে? আপনার প্রশ্নটা আসলে এই এমন সময় হলো যে আসলে ঠিক বাজেট যখন অনুমোদিত হলো ঠিক তখনই। জি, আসলে যে ঘাটতি বাজেটের কথা বলা হয়েছে এটা আসলে আমাদের জানা দরকার যে আমাদের বাজেট হয়েছিল কত কোটি টাকার, আর এর মধ্যে ঘাটতি আছে কত, 9,38,000 কোটি টাকার একটা বাজেট ঘোষণা হয়েছে। এর মধ্যে আপনার প্রায় ঘাটতি আছে সম্ভবত 2,43,000 অথবা মানে 2.5 লক্ষ কোটি টাকার একটা ঘাটতি এখানে দেখা যাচ্ছে। এখন সরকার যেগুলো বলছে যে কথাগুলো সরকার বলতেছে যে এই ঘাটতি বাজেটটা কোত্থেকে আসবে, তো এই ঘাটতি বাজেটগুলো জাতীয় রাজস্ব বোর্ডকে যে বাজেট দেওয়া হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের আপনার ভ্যাট, ট্যাক্স এবং অন্যান্য কর থেকে এই টাকাগুলো আসবে। আসলে যদি আপনার বর্তমানে যে অবস্থা এখন আছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 400-450, আমি আগের কয়েকটা এপিসোডেও বলেছিলাম, এখন যেটা বেড়ে প্রায় 500-র কাছাকাছি হয়ে গেছে, যে এতগুলো শিল্প প্রতিষ্ঠান প্রায় বন্ধের কাছাকাছি এবং অনেকগুলো বন্ধ হয়ে গেছে। তারপর আবার প্রায় 20% পোশাক শিল্প কারখানাও কিন্তু আপনার এখন প্রায় খুবই রুগ্ন। তো সরকার যেটা বলতেছে যে বিভিন্ন খাত থেকে আনবে, আপনি কোন খাত থেকে আনবেন? আপনি যদি ভ্যাট সেক্টর থেকে আনেন, আপনি কিসের উপরে ভ্যাট আরোপ করবেন? আমদানির উপরে, উৎপাদনের উপরে। এখন আমদানি এবং উৎপাদন, যেই জিনিসটা আমি আমদানি করছি সেই জিনিসটাকে আমি আবার কি করি, এই র ম্যাটেরিয়ালসটাকে আমি এখানে একটা পর্যায়ে আমি ভ্যাট নিচ্ছি, আবার আমি কি করছি উৎপাদন পর্যায়ে একটা ভ্যাট নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আপনি নিতে পারবেন, সেখান থেকে আপনি নিতে পারবেন। যেমন এই আমি একটা উদাহরণ দিয়ে বলি যে সরকার কিছুদিন আগে রেফ্রিজারেটর উৎপাদনকারী যে অ্যাসোসিয়েশন, তাদের কিন্তু বিগত সরকার আমলে ভ্যাট ছিল না, দ্যাট ইজ আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি ছিল না। এই সরকার আগের সরকারও কিন্তু ভ্যাট অব্যাহতি ছিল, এই সরকার এসে ভ্যাট অব্যাহতি দিয়েছে। এটা খুব একটা চমৎকার একটা কাজ হয়েছে, কারণ কি আমাদের ভোক্তাদের জন্য এবং শিল্প কারখানার জন্য বিষয়টা অনেক যুগোপযোগী এবং একটা ভালো একটা কাজ হয়েছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে আপনি যে ভ্যাটের কথা, ভ্যাট আরোপ করবেন, আরোপ করতেছেন, অথবা আপনি যে কি বলে সাপ্লিমেন্টারি যে ডিউটি আপনি নিচ্ছেন, সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং যুক্তিসঙ্গত হচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি যে বাংলাদেশে কিন্তু টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান খুব একটা নাই। গাজী টায়ার যেটা ছিল সেটা কিন্তু মানে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে একটা কুচক্রী মহল। এইদিকে আমরা আরেকটা টায়ার প্রতিষ্ঠান, আমরা সেটা আমাদের আছে বাংলাদেশের, আমি মনে করি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটা টায়ার প্রতিষ্ঠান, যমুনা টায়ার। আচ্ছা, এই প্রতিষ্ঠানটা আপনার আমরা প্রায় 2,000 কোটি টাকার বেশি এখানে ইনভেস্ট করেছি শুধু মেশিনারিজের জন্য। আমরা এখনো কি করি, গভর্নমেন্ট যদি আমাদেরকে ন্যূনতম যদি একটু ভ্যাটের, যেমন র মেটেরিয়ালস আমদানিতে যদি ভ্যাটের সুবিধাটা দিত, স্পেশাল অ্যাসারও করে যদি ভ্যাট অব্যাহতি দিত র মেটেরিয়ালসের উপরে, তাহলে কিন্তু আমরা এক্সপোর্টও করতে পারি বাইরে থেকে। আমাদের এই দেখেন এই টাকাগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে। আমি বাজেট ঘাটতি যে পূরণ করব, আমার দেশের অর্থ তো আমি বাইরে আমদানি করার জন্য আমি দিয়ে দিচ্ছি। আমদানি করা, আমার যদি এই শিল্প প্রতিষ্ঠানগুলো যদি এই দেশে ডেভেলপ করতো, তাইলে কিন্তু আপনার এই বাইরের উপরে আমার নির্ভরতা অনেকটা কমে যেত। এখন শিল্প প্রতিষ্ঠানগুলো ঠিকমতো উৎপাদন করতে পারছে না কয়েকটা কারণে। র মেটেরিয়ালসের উচ্চ মূল্য, তার উপর আবার র মেটেরিয়ালসের উপরে ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, তারপরে ভ্যাট, অন্যান্য জিনিস, অন্যান্য অনেক কিছু কিন্তু আরোপ করা আছে। তো এইখান থেকে আপনি কোন জায়গা থেকে আপনি ভ্যাটটা আনলে আপনি এটা মেকআপ করতে পারবেন, সেটা না করে আপনি কি করলেন, চিন্তা ভাবনা না করে আপনি বললেন যে হ্যাঁ এত টাকার ঘাটতি, এটা কোত্থেকে আসবে? এটা আসবে ইয়ে থেকে, কি বলে, রাজস্ব থেকে। রাজস্ব থেকে আসবে। রাজস্ব কোত্থেকে আসবে? ভ্যাট থেকে আসবে, ট্যাক্স থেকে আসবে, অথবা মানে ভ্যাটের বাইরে কর থেকে আসবে, এই সমস্ত জায়গা থেকে আসবে। তো এই সমস্ত জায়গা থেকে যদি আসে, তাহলে কারা দিচ্ছে এই ভ্যাট, এই ট্যাক্সগুলো? এইটা কিন্তু বেশিরভাগই শিল্প এবং ব্যবসায়ী তারাই দিচ্ছে। আপনি কিভাবে শিল্প ব্যবসায়ীরা করবে? দেখেন, আমি একটা র মেটেরিয়ালস আনলাম, ইন্টারন্যাশনালি এটার যে ভ্যালু আছে এবং আমার যে ইনভয়েস ভ্যালু আছে, সেই ভ্যালুর উপরে কিন্তু আমাকে
আপনার অ্যাসেসমেন্ট করতেছে না কাস্টমস অ্যাসেসমেন্ট করতেছে কিসের উপরে? সে করতেছে তার যে মূল্য সেখানে আছে, যে অ্যাসেসেবল ভ্যালু যেটা আছে আগের সেটা। এটা কিন্তু কখনোই গ্যাট ভ্যালুতে, এটা কিন্তু গ্যাট ভ্যালুর পরিপন্থী না। তারপরে আমাদের সরকার কি করতেছে, এটা করে শিল্প কারখানাগুলোকে মানে সুযোগ দিচ্ছে না। শিল্প কারখানাকে সুযোগ দিলে এমপ্লয়মেন্ট হবে, এখান থেকে এক্সপোর্ট হবে, এখান থেকে বাইরের ইম্পোর্টের উপর নির্ভরশীলতা কমবে। তাহলে কি হবে, এই যে টাকাগুলো বাইরে চলে যাচ্ছে এইটা কিন্তু থেকে যাবে। রাজস্ব ঘাটতি আপনি করার জন্য অনেক রাস্তা আছে। ফিরবো আপনার কাছে আবার। আমি এবার যেতে চাই জনাব ওবায়দুল হক আপনার কাছে। খেলাপি ঋণ একটি মারাত্মক ব্যাধি আমাদের অর্থনীতিতে, ব্যাংকিং সেক্টরে। তো খেলাপি ঋণ আদায়ে সরকার কতটা বদ্ধপরিকর, আর আপনারা ব্যাংক কিভাবে কতটুকু কি করছেন, এই কি পদক্ষেপ নিচ্ছেন? আর বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার ইদানিং কিছুটা ছাড় দিয়ে খেলাপি ঋণ আদায় করার যে নির্দেশনা, কি প্রস্তুতি কি আপনাদের? ধন্যবাদ আপনাকে। খেলাপি ঋণ একটা বড় বিধি, আপনি জানেন যে এখন আমাদের ন্যাশনাল খেলাপি ঋণ মানে অ্যাভারেজ আর কি প্রায় 30%-এর উপরে। আচ্ছা, এই জন্যে সরকারের পক্ষে রেগুলেটর বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকই সম্পূর্ণ ব্যাংকিং সেক্টরকে রেগুলেট করে। বাংলাদেশ ব্যাংক যেভাবে নির্দেশনা দিয়ে থাকে আমরা সেই নির্দেশনাগুলি বাস্তবায়নের চেষ্টা করি, এবং বাংলাদেশ ব্যাংক এই খেলাপি ঋণের ব্যাপারে খুবই কঠোর। আবার অপরদিকে কোনো ক্ষেত্রে অনেকটা ছাড়ও দিয়েছেন। যেমন সম্প্রতি একটা সর্বশেষ 23 নম্বর সার্কুলার, বিআরপিডি সার্কুলার নম্বর 23, এখানে বলা হয়েছে যে ব্যাংকগুলো একজন ঋণ গ্রহীতার আরোপিত অনারোপিত সুদ মাফ করে দিতে পারবে, এবং কস্ট অফ ফান্ডও ইভেন কোনো ক্ষেত্রে মাফ করে দিতে পারবে, যদি না সে অ্যাট এ টাইম একেবারে অ্যাডভান্স সে তার লেজার ব্যালেন্সটা পেমেন্ট করে দিতে প্রিন্সিপালটা দিতে পারে। এটা একটা বড় ধরনের ছাড়। এই সুযোগটা ব্যবসায়ীরা নিতে পারে, যে কোনো ব্যবসায়ী নিতে পারে, নিচ্ছেও, এবং বিশেষ করে ছোট ব্যবসায়ীরা তো নিতেই পারে। এখন যার 100 কোটি টাকা আছে তার ক্ষেত্রে হয়তো এই সুবিধাটা নেওয়া একটু কষ্টকর হবে, কিন্তু যার 10 লাখ টাকা, 20 লাখ টাকা বা 1 কোটি, 2 কোটি, 10 কোটি, সে কিন্তু এই সুবিধাটা অবশ্যই নিতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা এটা দিয়েও থাকি। জনাব ওবায়দুল হক, আমরা একটা বিরতির পর আবার আপনাদের সাথে ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত বিজনেস এ টু জেড। নিচ্ছে একটি বিরতি, ফিরছে এক্ষুনি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত বিজনেস এ টু জেড দেখছেন আপনারা, বিজনেস এ টু জেড। বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের কাছে। আমি এবারে ফিরতে চাই বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সিও জনাব ওবায়দুল হক আপনার কাছে। আমার এবারের প্রশ্ন, ব্যাংকের যে সুশাসন, ব্যাংকের সমাজের সব ক্ষেত্রে সুশাসন প্রত্যাশা করি, কিন্তু ব্যাংকের সুশাসন নিশ্চিত হলে ব্যাংকের যে গ্রাহকের যে আস্থার যে জায়গাটা, সেটা কি তৈরি হবে বলে কি আপনি মনে করেন কিনা, আর এর জন্য কি করা উচিত? অবশ্যই ব্যাংকের যদি সুশাসন না থাকে, হ্যাঁ, আমানতকারীদের কোনো আস্থা থাকবে না, আর আমানতকারীদের আস্থা না থাকলে ব্যাংকের কোনো আমানত আসবে না। একটা ব্যাংক করতে আপনি জানেন যে মূলধন লাগে 500 কোটি টাকা, কিন্তু একটা ব্যাংকের দেখেন ডিপোজিট আছে লক্ষ হাজার কোটি টাকা পর্যন্ত। হ্যাঁ, আপনার কোনো ব্যাংকের 30,000 কোটি টাকা, 50,000, 1,00,000 কোটি টাকাও ডিপোজিট আছে। এটা হলো একটা আস্থার জায়গা। ব্যাংক হলো একটা আস্থার জায়গা। সেখানে যদি সুশাসন না থাকে তাহলে তো এই আস্থাটা থাকবে না। সুশাসন হলো আমাদের প্রতিটা ব্যাংকেরই একটা আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে, হ্যাঁ, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট। অর্থাৎ আমাদের এমপ্লয়িরা যে কাজগুলি করে থাকেন, ডিপোজিট সংগ্রহ করে এবং সেই ডিপোজিটের টাকা দিয়ে বিনিয়োগ করে থাকেন, হ্যাঁ, ব্যবসায়ীদের মধ্যে বিনিয়োগ করে থাকেন, ঋণ বিতরণ করে থাকেন। এই যে ঋণ বিতরণ, এই কার্যক্রম, টোটাল কার্যক্রম, তারপরে ইম্পোর্ট করে থাকেন, এক্সপোর্ট করে থাকেন, এই যে কর্মকাণ্ডগুলি, বিদেশ থেকে রেমিটেন্স আসে সেগুলি রেমিটেন্স গ্রহণ করে থাকেন। তারপরে যেটা বললাম যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট, টোটাল ব্যাংকিংয়ে এই কার্যক্রমের মধ্যে যদি স্বচ্ছতা না থাকে, জবাবদিহিতা না থাকে, সুশাসন যেটাকে বলে, এই ডিপার্টমেন্ট এই কাজগুলি সম্পূর্ণ এ টু জেড। আবার এই কাজের পরেই দেখা হয় যে প্রত্যেকটা কাজ সুচারুরূপে সম্পন্ন হয়েছে কিনা।
যেটা আমি আপনাকে আরও বলতে চাই যে আমরা যে ঋণ দিয়ে থাকি, ঋণের বিপরীতে আমাদের অনেক ডকুমেন্টেশন নিতে হয় ঋণ গ্রহীতার কাছ থেকে। যদি ঋণের বিপরীতে আমরা যদি জামানত নিয়ে থাকি, জামানতের ডকুমেন্টেশন নিতে হয়। এই ডকুমেন্টেশনগুলি যদি যথাযথভাবে আমরা না নিতে পারি তাহলে আমাদের ঋণটা মানে ফেরত আসবে না যথাযথভাবে। কারণ যদি এই ঋণ কখনো ডিফল্ট হয়ে যায় তাহলে আমরা ঋণ আদায়ের ক্ষেত্রে তখন আমার আইনের আশ্রয় নিতে হয়। তখন আইনের আশ্রয় নিতে গিয়ে আমরা যদি যথাযথভাবে আমাদের ডকুমেন্টেশন না থাকে তাহলে আমরা কিন্তু সেখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনি বলেছেন। ফিরবো আপনার কাছে আবার। আমরা এবার আমদানি রপ্তানি এবং কর বিষয়ে জানতে চাইবো শামসুল হাসান আপনার কাছে। খুব দুঃখজনক কিছু বিষয় আমরা সংবাদপত্রে বা বিভিন্ন মাধ্যমে জানি যে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শিল্পপতিদের সংগঠনের যারা নেতারা বলছেন যে আমার 5টা কোম্পানি 5টা কারখানা, এর মধ্যে 4টা বন্ধ। এই যে একটা দুরবস্থা, এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? কি কারণ, কি উপায়, কি উঠে আসার? আসলে খুবই একটা যুগোপযোগী একটা প্রশ্ন। আপনি জেনে থাকবেন এবং যেটা আপনি বললেন যে আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা জেনেছেন যে বন্ধ হওয়ার বিষয়টা, এটা আসলে কেন বন্ধ হয়েছে। আপনি তো জানেন যে আপনি যদি গ্যাসের কথা বলেন, যে একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে শক্তি দরকার, প্রথমে হচ্ছে একটা এনার্জি পাওয়ার লাগবে। আপনার গ্যাস নাই, বিদ্যুৎ সরবরাহ বন্ধ। আপনি তো জানেন যে বেশিরভাগই পল্লী বিদ্যুতের আওতায়, কিন্তু গাজীপুর বেল্টের অনেক প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতের আওতায়। শুধু তাই না, আপনি হবিগঞ্জ অঞ্চলে যদি বলেন তাও পল্লী বিদ্যুতের আওতায়। কতটুকু সময় পল্লী বিদ্যুৎ থাকে? আপনি জানেন যে গ্রামের কৃষকরা যারা আসলে মূল চালিকা শক্তি, এখনো আমাদের প্রান্তিক পর্যায়ে, হ্যাঁ একদম প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা, তারা যে কি কষ্টে আছে আপনি জানেন না। যে তারা একটা রাইস মিলে যদি একটা চাল মানে ভাঙানোর জন্য যায়, সেখানে 3বার 4বার পর্যন্ত বন্ধ। আরো একটু পিছনে যদি যায়, সেচ তো দূরের কথা। তারপরে আবার যখন সার কারখানা চলে তখন আবার শিল্প কারখানা বন্ধ করে দেয়। তিতাস গ্যাসের যতগুলো প্রতিষ্ঠান আছে, আপনি তিতাস গ্যাসের সাথে আপনি একটু খবর নিয়ে দেখেন যে তারা কিন্তু কোনো গ্রাহককে ঠিকমতো গ্যাস দিতে পারে না। যেমন আমি নিজেই ভুক্তভোগী। গাজীপুর অঞ্চলে আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে, ক্রাইসিস না সুশাসনের অভাব? কারণ আমি তো মনে করি যে এটা সুশাসনের অভাব। এটা যদি সুশাসন থাকতো তাহলে কিন্তু এই পরিস্থিতির উদ্ভব হতো না। আর সরকারের পক্ষে এত নিচে নেমে দেখারও কোনো সুযোগ নাই। কারণ সরকার কিন্তু চাচ্ছে যে ভালো একটা পরিবেশ গড়তে, যেন শিল্প কারখানাগুলো, বন্ধ কারখানাগুলো যেন চলে, নতুন নতুন কারখানা যেন হয়। স্পেসিফিক সরকারের আন্তরিক, সবাই আন্তরিক। যাদের মালিক, যাদের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তারাও তো আন্তরিক। কেউ ইচ্ছে করে চায় না আমার কারখানা বন্ধ হয়ে যাক। আপনি যদি স্পেসিফিকলি বলেন যে কি করলে এই মুহূর্তে সরকারের কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কাজগুলো, এই ফ্যাক্টরিগুলো বন্ধ হবে না, বন্ধ হওয়া ফ্যাক্টরিগুলো যে কাজগুলো সরকারের এখন করা উচিত, আসলে এইটার ঠিকমতো মনিটরিং করা উচিত। রুগ্ন শিল্পগুলাকে যারা ঋণ খেলাপি না, যাদের অর্থের জন্য যারা ইন্ডাস্ট্রিগুলো চালাতে পারছে না, ব্যাংকের উচিত, সরকার উচিত তাদেরকে ব্যাংকের ঋণ দেওয়ার ব্যবস্থা করা। তাদের দেখেন আপনি দেশের বাইরে, আপনি যদি আমি প্রতিবেশী দেশ ভারতের কথাই বলি, একটা এমপ্লয়মেন্টের পিছনে সরকার কিন্তু ওরা 5,000 টাকা করে দিচ্ছে। আপনি 5,000 দিলে সরকার কিন্তু 5,000 দিচ্ছে, 10,000 হয়ে যাচ্ছে। কোনো ক্ষেত্রে ওরা ইনসেন্টিভ 30% পর্যন্ত দিচ্ছে। আর আমাদের সরকার এবার মাত্র 5% পর্যন্ত ঘোষণা করেছেন, যেটা খুবই একটা ভালো সাইন। আপনি দেখেন যে কারণগুলো, গ্যাস, বিদ্যুৎ এবং আপনার ব্যাংকের ঋণের ব্যবস্থা এবং কাস্টমস ট্যাক্সের যে ব্যবস্থাপনা, মাল ছাড় করাতে এবং মাল এক্সপোর্ট করতে যে বিড়ম্বনা, এই বিড়ম্বনাগুলো থেকে কিন্তু আমাদেরকে বেরোইতে হবে। আমরা যেই রেটে মালটা কিনলাম, মানে পণ্যটা কিনলাম বা উপকরণটা কিনলাম বা আমরা র মেটেরিয়ালসটা কিনলাম, এটা একটা ইনভয়েস ভ্যালু আছে। দুষ্টামি যারা করে তাদেরকে কিন্তু কাস্টমস ধরে না। তারা কিন্তু মানে যেভাবেই হোক তারা নাকি ম্যানেজড হয়ে যায়। এখন তাইলে যারা ভালো গ্রাহক, ভালো শিল্পপতি, আপনি বলেন তো বাংলাদেশে বড় বড় শিল্পপতিগুলা, কোন শিল্পপতিটা এই দুষ্টামি করতে যায়? কেউই যায় না। আচ্ছা, কেউই যায় না। শুধু কি করে দেখেন, আপনি একটা মাল আনলো, মানে একটা র মেটেরিয়ালস আনলো, ঝামেলা কি পরিমাণের, এইটাকে সহজীকরণ করা। যেমন আপনি এমিকে, ইথাইল কিটোন, এটা আনলেন, আমি আমার লেদার ইন্ডাস্ট্রির জন্য, আর্টিফিশিয়াল লেদার ইন্ডাস্ট্রির জন্য এটা আনলাম। এটা একটা কেমিক্যাল, ইথাইল কিটোন।
আচ্ছা ভাই, এটা তো বাংলাদেশে তো সবাই আনার কথা না। আপনি বাংলাদেশে যারা বাণিজ্যিক মানে ভাবে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে দিচ্ছেন আপনি, এরা কোথায় বিক্রি করে সেটা মনিটরিং করে। এক লাইনে যদি বলেন বিষয়টাকে। সরকারের উচিত হচ্ছে ব্যাংক, তারপর আপনার এই যে গ্যাস, বিদ্যুৎ এবং কাস্টম সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলোকে সুসমন্বয় করা, সুসমন্বয় করে কি বলা, এই যে কি বলে, সুশাসন সুশাসন ফিরবো আপনি আপনার যদি এটা কাছে। করতে পারেন জি। তাহলে কিন্তু এবং শিল্প কারখানাগুলো আবার উপরের দিকে উঠতে থাকে। শামসুল হাসান, ফিরবো আপনার কাছে। আবার আরেকটা আর নতুন প্রশ্ন নিচ্ছে, ওবায়দুল হক আপনার কাছে আসছি। রেমিটেন্স একটা বিষয়, একটা দেশের জন্য, একটা জনগোষ্ঠীর, একটা অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রেমিটেন্স। এই রেমিটেন্স যদি ব্যাংকিং খাতের যে অস্থিতিশীলতা চলছে, যে ক্রাইসিস চলছে, যেমন তারল্য সংকট ইত্যাদি ইত্যাদি, কতটা ভূমিকা রাখতে পারে মানে এই অস্থিতিশীলতা থামাতে? এই রেমিটেন্স যোদ্ধারা যদি ব্যাংকিং চ্যানেলে তাদের যে অর্জিত এই বৈদেশিক মুদ্রাটা ব্যাংকিং চ্যানেলে যদি পাঠানো হয় দেশে, হ্যাঁ, কারণ আরেকটা আপনারা জানেন যে একটা পথ আছে, সেটা হলো হুন্ডির মাধ্যমে। হুন্ডির মাধ্যমে আসলে কিন্তু ওই ফরেন কারেন্সিটা আমাদের দেশে আসে না। আর যদি ব্যাংকিং চ্যানেলে তারা আসতো তাহলে এখানে ফরেন কারেন্সি আমাদের দেশে ব্যাংকিং চ্যানেলে একটা ইনসেন্টিভ আছে না? জি, 2.5% ইনসেন্টিভ আছে। হ্যাঁ, এটা হলো, এটা কি বাড়াইলে কি আরো? এটা হলো যিনি পাঠাচ্ছেন তিনি পাবেন। আর ব্যাংকের লাভ হলো ব্যাংক এই ফরেন কারেন্সি দিয়ে সে প্রপার চ্যানেলকে এনকারেজ করলো। হ্যাঁ, না, যেমন ইম্পোর্ট পেমেন্ট আমাদের দিতে হয়, হ্যাঁ, ইম্পোর্ট পেমেন্টটা দিতে হয়। আমাদের এক্সপোর্টের মাধ্যমেও আমাদের ফরেন কারেন্সি আসে, হ্যাঁ, কিন্তু এক্সপোর্টের এগেনস্টে আবার আমার ইম্পোর্টও করতে হয়, সেখানে আমার ফরেন কারেন্সির প্রয়োজন হয়। আমি শামসুল হাসান সাহেবের কাছে এবার একটা প্রশ্ন করতে চাই যে আপনি এই যে পোশাক খাতে সরকার কি ভূমিকা নিলে যে দুরবস্থা চলছে এটা ঘুরে দাঁড়াবে পোশাক খাত? পোশাক খাতের যেই শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, এটা আপনারা জানেন যে 5ই আগস্টের পরে কিছু কিছু পলিটিক্যাল কারণে বন্ধ হয়েছে। অনেক মালিকরা তারা মানে শিল্পোদ্যোগ তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে এবং কিছু কিছু কারখানা কাউকে তারা হস্তান্তর করে গেছে, কিন্তু তারা এগুলো চালাতে পারছে না, অনেকে লুটপাট করেও খাচ্ছে। সরকারের উচিত ছিল সেই সময় আসলে এই কারখানাগুলোতে প্রশাসক নিয়োগ করা। যাই হোক, সেটা যেহেতু হয় নাই, এখন অনেক প্রতিষ্ঠানই সিক হয়ে গেছে। আমি একটু আগেও যেটা বলেছিলাম যে এই কারখানাগুলোকে যদি সাবসিডি দেওয়া যায় এবং ক্যাশ ইনসেন্টিভের মাত্রাটা যদি অন্যান্য দেশের প্রতিবেশী রাষ্ট্রের মতো বা অন্যান্য দেশের মতো যদি করা যায়, যেমন এখন 5% ক্যাশ ইনসেন্টিভ, এটাকে যদি আরও উন্নত করা যায়, যেমন এটাকে 10% কেন করা সম্ভব না, এটাকে 10% করা হোক, এই ক্ষেত্রে সরকার আরও ভর্তুকি দেখ, তাহলে কি হবে। এবং গ্যাস এবং বিদ্যুৎ এই দুইটা জিনিস দিতে হবে। আপনি দেখেন যে আমাকে গ্যাস বিদ্যুৎ না, আমাকে ডিজেল পোড়াতে হচ্ছে, আমি জেনারেটর চালাতে হচ্ছে, আমাকে জেনারেটর আবার কিনতে হচ্ছে। তো হঠাৎ করে কেন আমার এই ক্রাইসিসটা হলো? আর দেশে তো এখন কোনো অভাব থাকার কথা না। এখন দেশে আমাদের নতুন সরকারকে এই যে বন্ধ কলকারখানাগুলো চালু করার জন্য আপনি যা বলছেন, আপনার এক লাইনে যদি সরকারের কাছে একটা দাবি করেন, সেটা কি বলবেন? সরকারের কাছে একটাই দাবি থাকবে যে গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক মানে আর্থিক ব্যবস্থা এবং ক্যাশ ইনসেন্টিভ, আর কাস্টমসকে আরও মানে ডেভেলপ করতে হবে এবং কাস্টমস আমদানি পর্যায়ে এবং রপ্তানি দুই ক্ষেত্রেই আরও সহজীকরণ করতে হবে। অনেক ধন্যবাদ জনাব শামসুল হাসান, জনাব ওবায়দুল হক, আপনারা মূল্যবান সময় আমাদের এই আলোচনায় দিলেন। এটা দেশের অর্থনীতিতে ব্যাংকিং সেক্টর এবং নানান সেক্টর কাজে লাগবে আশা করি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। এবং আমাদের বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষ থেকে এবং জিটিভির সকল দর্শক শ্রোতাদেরকে আমাদের ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত বিজনেস A to Z অনুষ্ঠানটি আপনারা দেখলেন। এই ছিল আজকের আয়োজন। দেখা হচ্ছে আবারও আগামী শুক্রবার ঠিক এই সময়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।